এখন আমরা পড়ব চলন ও অঙ্গ চালনার পরবর্তী টপিকস অর্থাৎ পেশি নিয়ে। পেশিকে ইংরেজিতে বলা হয় মাসল, যাকে আমরা সচরাচর ভাষায় মাংস বলে থাকি। সেটাই হচ্ছে আমাদের পেশি। আর আমরা পেশি এসএসসিতে আমরা পড়েছি পেশি বিভিন্ন রকম হয়। কোনোটা হলো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। এখন এই পেশির আমরা আগের ক্লাসেও বলেছি প্রাণী টিস্যু 4 প্রকার। তার মধ্যে একটির নাম হলো পেশিকলা। এই পেশিকলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি সংকোচন প্রসারণক্ষম, অর্থাৎ এটি সংকোচন প্রসারিত হয়ে ওই প্রাণীর চলনে সহায়তা করে। এবং আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে চলন ও অঙ্গচালনা। আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম কঙ্কাল এবং পেশি সমন্বিতভাবে আমাদের চলনে সহযোগিতা করে। তাহলে এর আগের চ্যাপ্টারগুলোতে আমরা পড়েছিলাম কঙ্কাল নিয়ে, এখন সামনে পড়ব পেশি নিয়ে। তাহলে আমাদের পেশি 3 প্রকার: ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। এর মধ্যে 3টা চিত্র এখানে আঁকা আছে এবং তাদের বৈশিষ্ট্যগুলো, প্রধান বৈশিষ্ট্যগুলো লেখা আছে। আমরা অবজেক্টিভের জন্য স্বাভাবিকভাবে ভিতরের তথ্যগুলো পড়ব, যেমন আকার, আকৃতি, আর বাকি সবগুলো জিনিস আমাদের এখানে আলোচনায় চলে আসবে। আমরা প্রথমে যদি আসি অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশির 3টা নাম আমরা দিছি: মসৃণ, অনৈচ্ছিক এবং ভিসেরাল। আমরা যদি নামগুলোর উৎপত্তি এবং কারণ কিভাবে হলো সেটা যদি আলোচনা করি, ভিসেরা শব্দের অর্থ হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গ। তাহলে আমাদের দেহের ভিতরে যে সকল অভ্যন্তরীণ অঙ্গ আছে, এই যে আমরা লিখেছি অভ্যন্তরীণ অঙ্গ, যেমন পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, মূত্রথলি, এই সকল যে অভ্যন্তরীণ অঙ্গগুলো আছে, সেই অঙ্গের মধ্যে যেই পেশিটা পাওয়া যায় সেটাই হচ্ছে ভিসেরাল পেশি। যেহেতু দেহের অভ্যন্তরীণ অঙ্গে পাওয়া যায়, তাই এর নাম ভিসেরাল পেশি। কেন এর নাম অনৈচ্ছিক? এই সকল যে অঙ্গের কথা আমি একটু আগে বলেছি, আমরা খেয়াল করলে দেখব এই অঙ্গগুলোর সংকোচন প্রসারণ ক্ষমতা আমার ইচ্ছার উপরে নির্ভর করে না। তাই যেহেতু আমার ইচ্ছার উপরে নির্ভর করে না, এই জন্য এটার নাম হয়েছে অনৈচ্ছিক পেশি। কেন এর নাম মসৃণ পেশি? মসৃণ বলতে আমরা বুঝি যদি কোনো দাগ কাটা না থাকে। তা আমরা এই যে পেশি, এখানে এই পেশির এক একটা কোষ, এর মধ্যে কোনো দাগ কাটা নাই। যে রকম দাগ, এই যে এখানে দাগ আছে, এই পেশির মধ্যে দাগ আছে, আড়াআড়ি দাগ আছে, ওই দাগ আছে বলে ওদের নাম রৈখিক বা চিহ্নিত। এখানে দাগ নাই, তাই এর নাম মসৃণ। এটাকে আবার অমসৃণ পেশিও বলা যায় এইটিকে। তাহলে এখন আমাদেরকে এইভাবেও প্রশ্ন করতে পারে, মসৃণ পেশিকে ভিসেরাল পেশি বলা হয় কেন? তা আমরা বলবো দেন মসৃণ পেশিসমূহ দেহের অভ্যন্তরীণ অঙ্গে পাওয়া যায়, তাই এর নাম ভিসেরাল পেশি। আবার উল্টাইয়া বলতে পারে, ভিসেরাল পেশিকে মসৃণ পেশি বলা হয় কেন? তখন আমরা বলবো ভিসেরাল পেশিসমূহের গায়ের মধ্যে আড়াআড়ি কোনো দাগ বা চিহ্ন নেই, এই কারণে এটি মসৃণ পেশি। আবার যদি বলে মসৃণ পেশিকে অনৈচ্ছিক পেশি বলা হয় কেন, তাহলে বলবো মসৃণ পেশির কার্যক্ষমতা ওই প্রাণী বা ব্যক্তির ইচ্ছার উপরে নির্ভর করে না, তাই এর নাম অনৈচ্ছিক পেশি। তাহলে সংক্ষেপে এই কথা বলবো, কেন মসৃণ? দাগ নাই বলে। অনৈচ্ছিক পেশি কেন? এদের কাজের ক্ষমতা ব্যক্তির ইচ্ছার উপরে নির্ভর করে না। ভিসেরাল পেশি কেন? দেহের অভ্যন্তরীণ অঙ্গে পাওয়া যায় বলে।
এদের গঠন কেমন? এরা দেখতে মাকু আকৃতির। দেখো প্রত্যেকটা পেশি দেখতে মাকু আকৃতির। মাকু কাকে বলে? যার মাঝখানে মোটা, দুই প্রান্ত চিকন। মাঝখানে মোটা, দুই প্রান্ত চিকন, এই কারণে বলছি মাকু আকৃতির। আর নিউক্লিয়াসটি থাকবে কোষের মাঝখানে, এই প্রত্যেকটার মাঝখানে নিউক্লিয়াস, আর দেহের অভ্যন্তরীণ অঙ্গে পাওয়া যাবে। এবার যদি আমরা আসি হৃদপেশি, এটি শুধুমাত্র একটি অঙ্গেই পাওয়া যায়, সেটা হচ্ছে হৃদপিণ্ডে পাওয়া যায়। এটি কোন অঙ্গে পাওয়া যায়? দেহের যত অভ্যন্তরীণ অঙ্গ আছে সকল অঙ্গে পাওয়া যায় এটি, আর এটি পাওয়া যায় শুধুমাত্র হৃদপিণ্ডতে, এবং এটি একটি বিশেষ ধরনের পেশি। এই বিশেষ ধরনের পেশিটির আগে বৈশিষ্ট্য যদি বলি, এটিও দেখো এক একটি পেশি নলাকার, নিউক্লিয়াসটা ঠিক মাঝখানে আছে, এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অবশ্যই এইটি ইন্টারক্যালেটেড ডিস্ক, যেটি এই বাকি যেই দু রকমের পেশি আছে তার মধ্যে পাওয়া যায় না। অর্থাৎ পাশাপাশি দুটি কোষের মাঝখানে আড়াআড়ি যে দাগটা, এই দাগটার নাম হলো ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে আমাদেরকে যদি কেউ সংজ্ঞা আকারে জানতে চায়, আমরা বলবো হৃদপেশি নলাকার, এবং প্রত্যেকটা পেশির মধ্যে অনেকগুলো কোষ আছে লম্বালম্বিভাবে, পাশাপাশি দুটি কোষের মধ্যবর্তী স্থানে যে একটি চওড়া গঠন দেখা যায়, এর নাম ইন্টারক্যালেটেড ডিস্ক। আর এই হৃদপেশির থেকে আরেকটি ছোট প্রশ্ন যদি আমাদেরকে এইভাবে করে, এটির গঠন হচ্ছে ঐচ্ছিক পেশির মতো, আর কাজটা হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। কেন? দেখো, এই যে হৃদপেশির গঠন বলছি নলাকার, তো ঐচ্ছিক পেশির গঠনও নলাকার। তাহলে এটা গঠনের দিক দিয়ে মিলে কার সাথে? ঐচ্ছিক পেশির সাথে। কিন্তু কাজ মিলে কার সাথে? অনৈচ্ছিক পেশির সাথে। কি জন্য? কারণ হৃদপেশির সংকোচন প্রসারণ ক্ষমতাও আমার নিজের ইচ্ছার উপরে নির্ভর করে না। তাহলে এটি গঠনের দিক দিয়ে ঐচ্ছিক পেশির সাথে মিল, কাজের দিক দিয়ে অনৈচ্ছিক পেশির সাথে মিল আছে। এবার যদি আমরা এই তৃতীয়টাতে আসি, যার নাম কঙ্কাল, রৈখিক, চিহ্নিত, ঐচ্ছিক, অমসৃণ। এত নাম কেন? দেখো, কঙ্কাল পেশি কেন? আমগো শরীরের মধ্যে যতগুলো হাড় আছে, এই যে লম্বা যে হাড়গুলো আছে, এটা আগেই বলেছি, এটা হচ্ছে ফিমার। তাহলে এই যে পায়ের যে প্রথম হাড়টা, এই হাড়ের পাশে, এই যে হাড়ের পাশে যে মাংসগুলো সেট করা আছে, ওগুলাই হচ্ছে কঙ্কাল পেশি। তাহলে এটা অস্থির সাথে থাকে, এই কারণে এটার নাম কঙ্কাল পেশি। রৈখিক পেশি কেন? ওই যে গায়ে রেখা বা দাগ আছে, এই কারণে রৈখিক পেশি। আবার দাগ আছে বলে এটার নাম অমসৃণ পেশি। চিহ্নিত কেন? রেখা, দাগ, চিহ্ন, এই কারণে এটার নাম আবার কেউ কেউ চিহ্নিত পেশি বলে। আর ঐচ্ছিক পেশি কেন? এই পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা ব্যক্তির ইচ্ছার উপরে নির্ভর করে। অর্থাৎ আমি এই যে আমার হাতের এখানে যেই হাড়টা, এই হাড়টা হলো এইটা, যার নাম হিউমেরাস। তো হিউমেরাসের পাশে যেই মাংস বা পেশি আছে, সেই পেশির নাম বলছি আমরা ঐচ্ছিক পেশি। তাহলে আমি কিন্তু আমার এই পেশির কাজ, অর্থাৎ সংকোচন প্রসারণ ক্ষমতা আমার ইচ্ছার উপরে নির্ভর করে। আমি চেষ্টা করলে এটাকে বাড়াতে পারি, চেষ্টা করলে এটাকে সংকোচন প্রসারণ করাতে পারি। এই জন্য আমার ইচ্ছার উপরে নির্ভর করে বলে এর নাম ঐচ্ছিক পেশি। এবং এটি নলাকার, এদের নিউক্লিয়াস অনেকগুলো থাকে, এবং এটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই পেশিগুলো গুচ্ছাকারে থাকে। তাহলে আমি যে এরকম একটি নলাকার চিত্র এঁকেছি, এটার ভিতরে, এই নলাকার এই স্ট্রাকচারটার ভিতরে আসলে অনেকগুলো চিকন বা সূক্ষ্ম তন্তু আছে। আমি যদি এখানে চিত্র আঁকে আরেকবার দেখাইতে পারি, এটা একটা নলাকার পেশি, যার ভিতরে অসংখ্য এরকম সূক্ষ্ম তন্তু আছে। এই এক একটি তন্তুর নাম মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল। আর এই চিত্রটিকে আরেকটু ভিন্ন আকারে আমি এখানে দেখাইছি।
আমাদের যে গাজী আজমল আসমতের যে বইটা আমরা পড়ি হয়তোবা সেই বইয়ের মধ্যে এই চিত্র নাও থাকতে পারে। আমরা এখানে একটু যদি দেখাই, দেখো এখানে আমরা আগেই বলেছি ঐচ্ছিক পেশি কার সাথে যুক্ত থাকে? কঙ্কালের সাথে বা হাড়ের সাথে, অস্থির সাথে। তাহলে আমরা এখানে একটা অস্থি আঁকছি, আর এইটা হলো, এটা যদি অস্থি হয় এটা হলো পেশি, এই যে পেশি। এবং আমাদের এও মনে আছে অস্থি এবং পেশির সংযোগকারী যেই অংশটা তাকে বলা হয় টেন্ডন। তাহলে মাংসপেশি সংকুচিত হয়ে যে অংশের সাহায্যে অস্থির সাথে কানেক্টেড থাকে তারই নাম হচ্ছে টেন্ডন। তাহলে অস্থি এবং পেশির সংযোগকারী এইটির নাম হচ্ছে টেন্ডন, আর এইটা হলো পেশি। এখন আমরা এই পেশিটার এখানে কেটে দেখাইছি, অর্থাৎ এরকম যে পেশিটা, এই পেশিটা এখান থেকে কেটে দেখানো হয়েছে। দেখানোর পরে ভিতরে কি পেলাম? এটা হলো কাটা জায়গাটা, এটা একটা মাংসের টুকরা, তার এই জায়গা দিয়ে আমি কেটে ফেলছি। কেটে ভিতরে সুতাগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে ভিতরে ছোট ছোট কতগুলো স্পট বা বিন্দুর মতো আমরা দেওয়ার চেষ্টা করছি, এগুলার এক একটির নাম ওই যে মায়োফাইব্রিল। তাহলে আমরা কি দেখলাম? অনেকগুলো মায়োফাইব্রিল, আমরা এখানে 4টা আঁকছি কিন্তু আরও বেশি, অনেকগুলো মায়োফাইব্রিল পরস্পর একত্রিত হয়ে একটি গুচ্ছ তৈরি করে। এই যে এক গুচ্ছ তৈরি করে, এই গুচ্ছগুলোর নাম হচ্ছে ফ্যাসিকুলাস। তাহলে ফ্যাসিকুলাস কি? ঐচ্ছিক পেশির ভিতরে অনেকগুলো তন্তু বা মায়োফাইব্রিল পরস্পর একত্রিত হয়ে একটি গুচ্ছাকৃতির গঠন তৈরি করে, এই গুচ্ছকে বলা হয় ফ্যাসিকুলাস। অর্থাৎ এখন আমি যদি এরকম দেখানোর চেষ্টা করি, এই যেমন আমার এখানে এটা যদি একটি মায়োফাইব্রিল হয়, এটা আর একটি মায়োফাইব্রিল, এরকম করে অনেকগুলো মায়োফাইব্রিল একত্রিত হয়ে আমি একটি কাভার দিয়ে এটাকে মুড়িয়ে ফেললাম। সেই কাভারটা হচ্ছে এটা, এই কাভারটা হচ্ছে সেটা, আর এই কাভারের নাম পেরিমাইসিয়াম। তাহলে পেরিমাইসিয়াম কি? ওই যে ঐচ্ছিক পেশির ভিতরে যে সুতা বা মায়োফাইব্রিলগুলো থাকে, অনেকগুলো মায়োফাইব্রিল প্রথমে একত্রিত হয়ে একটি গুচ্ছ তৈরি করে, ওই গুচ্ছটি যে আবরণ দ্বারা আবৃত থাকে সেটারই নাম পেরিমাইসিয়াম। এরকম তাহলে আমার এই চিত্রে এই একটি গুচ্ছ, এই আরেকটি গুচ্ছ, তৃতীয় গুচ্ছ, এটা চতুর্থ, এটা পঞ্চম গুচ্ছ, এরকম করে সবগুলা গুচ্ছ আবার আরেকটি বড় আবরণ দ্বারা আবৃত। এই যে আবরণটা, এই আবরণটির নাম এপিমাইসিয়াম। তাহলে দেখো কতগুলো কথা কিন্তু এখানে আমাদেরকে মনে রাখতে হবে। ফ্যাসিকুলাস কোনটা? ঐচ্ছিক পেশির ভিতরে যে নলাকার মায়োফাইব্রিল বা সুতাগুলো আছে, এই চিকন চিকন সুতাগুলো অনেকগুলো চিকন সুতা মিলে একটি গুচ্ছাকারে থাকে, এই এক একটি গুচ্ছের নাম ফ্যাসিকুলাস। আর এই গুচ্ছটি যে আবরণ দ্বারা আবৃত থাকে তার নাম পেরিমাইসিয়াম। এরকম করে অনেকগুলো ফ্যাসিকুলাস আবার একত্রিত হয়ে বড় আরেকটি আবরণী দ্বারা আবৃত থাকে, সেটার নাম হচ্ছে এপিমাইসিয়াম। এইভাবে আমরা পড়লাম পেশির 3 রকমের পেশির গঠন, এবং এদের এই পার্থক্য যদি চায় তাহলে এটাকে পার্থক্য আকারে আমাদেরকে দিতে হবে। পরে আরেকটি প্রশ্ন আছে আমাদের, যেটি হলো পেশিতে টান পড়ে তবে ধাক্কা দেখা যায় না বা পরিলক্ষিত হয় না, এরকম একটি প্রশ্ন আছে, এটা আমরা পরবর্তীতে পড়ব। এখন যদি আমরা পেশির আরেকটা প্রশ্ন আমাদের রয়েছে, সেটি ছিল পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। এটা বোঝার জন্য আমরা এখানে 2টা চিত্র আঁকলাম। আমি আগে ঘটনাটা বলি, তারপরে প্রশ্নের সাথে মিলিয়ে এটার উত্তরটা সেট করব।
এখানে টান বলতে বোঝানো হয়েছে সংকোচনকে, অর্থাৎ পেশিতে টান পড়ে। আর ধাক্কা বলতে বোঝাইছে সংকোচনের ফলে যে টানটা হলো সেটি আবার পূর্বের অবস্থায় ফেরত যাওয়া। এখন আমরা প্রথমে যদি আসি, আমরা এখানে যে অঙ্গটা আঁকার চেষ্টা করছি সেটা হলো আমাদের শরীরের এই যে হাত, এই যে হাতের এই হাড়টি, অর্থাৎ এই হাড়টির নাম হিউমেরাস। হিউমেরাসের পরে এই হাড়টির নাম রেডিও আলনা। এখানে দুটো হাড় আছে, বড়টির নাম আলনা, ছোটটির নাম রেডিয়াস। আর তারপরে এখানে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস বা আঙ্গুলের হাড়গুলো। এখন একটু খেয়াল করি, আমাদের এই যে হাড়টা হিউমেরাস হাড়ের উপরের দিকে এখানে কিছু মাংস আছে, যেটার নাম আমরা একটু আগে পড়েছিলাম ঐচ্ছিক পেশি। সেই মাংসটার নাম, এই পেশিটার নাম বাইসেপস পেশি। এইটা, এই যে এই পেশিটা। আর এই হাড়ের নিচে এখানে যে পেশিটা আছে পিছনের দিকে, এটার নাম ট্রাইসেপস পেশি। তাহলে বাইসেপস হলো কোনটা? হিউমেরাসের সামনের দিকে। ট্রাইসেপস হলো হিউমেরাসের পিছনের দিকে। এবার আমরা আসি আর কি আছে চিত্রে। আমরা একটু আগেই পড়েছিলাম পেশি এবং হাড়ের মাঝের সংযোগকারী, পেশি এবং হাড়ের সংযোগকারী, এটার নাম টেন্ডন। তাহলে এইটা টেন্ডন, এইটা টেন্ডন, এইটাও টেন্ডন, এইটাও টেন্ডন। এইবার আসি, প্রথম ক্লাসে আমরা পড়েছি অস্থির সাথে অস্থির কানেকশনের নাম এইটা লিগামেন্ট। তাহলে এক অস্থি এবং আরেক অস্থির সংযোগের নাম লিগামেন্ট। যেমন এইটা একটা অস্থি, এটা আরেকটা অস্থি, কানেকশন, এটার নাম লিগামেন্ট। এখন আমরা যখন এই হাতকে নাড়াই বা নাড়ানোর চেষ্টা করি, এখানে কিভাবে আছে? হাতটি সোজা আছে। এখন আমি এই হাতটিকে এইভাবে বাঁকাতে চাই, এইভাবে বাঁকাতে চাই। এর জন্য কি করতে হবে? আমরা সচরাচর হয়তোবা খেয়াল করি না যে আমাদের শরীরের মধ্যে এই হাড়গুলো চলাচলের সময় যে আমি হাত পা নাড়াই, এটা কোন প্রক্রিয়ায় হয়। এটার জন্য পেশি এবং অস্থি সকলে সম্মিলিতভাবে কাজ করে। আমরা দেখলাম এই হাতটি এখানে আছে সোজা, এখানে বাঁকা করার চেষ্টা করতেছি। এর জন্য বাইসেপস পেশি যেটা আছে, অর্থাৎ সামনের এই পেশিটি, খেয়াল করো, এই পেশিটি যদি সংকুচিত হয়, আমি আগেই বলছি টান পড়া, এইদিকে যখন টান দিবে অর্থাৎ সংকুচিত হবে, তাহলে এই পেশিটির সাথে যখন সংকুচিত হবে, এই পেশির সাথে কানেক্টেড আছে লিগামেন্ট। লিগামেন্ট দিয়ে সংযোগ আছে পরের হাড়, পরের হাড় মানে আলনা বা রেডিয়াস, যেটাই বলি না কেন। তাহলে এখানে একটি পেশি আছে, এই পেশিটি টান দিল, এটার সাথে সংযোগ হলো পাশের হাড়ের। তো এইটাতে যখন টান পড়বে তখন এখান থেকে যদি একটা কানেকশান আছে, এই টানের ফলে এটা আস্তে উঠে চলে আসবে। যেহেতু এটার সাথে এটার কানেকশান, এইটা যখন টান পড়বে এটা আস্তে এদিকে উঠে চলে আসবে। এই কারণে হাড়টি কি হয়েছে? বাঁকা হয়েছে। তাহলে বলছে পেশিতে টান পড়ে, ভালো কথা। এখন এবার এই হাড়টি তো এইভাবে আছে, এখন আমি এটাকে আবার সোজা অবস্থায় আনতে চাই, আগের অবস্থানে আনতে চাই। এখানে এই কথাটি হলো, যেই পেশি সংকুচিত হয়ে আমার হাতকে বাঁকা করছে, সেই পেশিটি অর্থাৎ ওই বাইসেপস পেশিটি কিন্তু আর ধাক্কা দিয়ে আমার এই হাতকে সোজা করে না। মানে যেটা এখানে সংকুচিত হয়েছিল এইটা এখন ছেড়ে দিবে না। যদি এটা এরকম ধাক্কা দিয়ে ছেড়ে দিত তাহলে এটা আবার আগের অবস্থানে আসতো। কিন্তু আমি যে আগের অবস্থানে হাত আনলাম, কে আনলো? আমরা এখানে বইতে লেখা আছে বা আমি এখন বলছি পেশি এইটা সংকুচিত হইল, তাহলে এ নাকি আর এইদিকে যায় না, তাহলে এই হাতকে সোজা করলো কে? আসলে বাইসেপস আর এখানে কাজ করে না, বরং পিছনের দিকে যে পেশিটি আছে, যেই পেশিটি হলো ট্রাইসেপস। দেখো এখানে এটা বাইসেপস, এটা সংকুচিত হয়ে হাতকে ছিল এইভাবে, আনছে এইভাবে। এখন যদি এই হাতের আমি আবার সোজা করতে হয়, তাহলে বাইসেপস আর কাজ করে না, মানে সে আর ধাক্কা দেয় না, বরং পিছনের যে পেশিটি আছে, নিচের দিকে যে পেশি আছে যার নাম ট্রাইসেপস। এখন হাত আছে এইভাবে,
এবার ট্রাইসেপস এ আবার এখানে আছে, এ টান দিবে, মানে এ সংকুচিত হবে। তো এখন এ যদি সংকুচিত হয় তাহলে এটার সাথে কানেকশান আছে এইটার, এই যে লিগামেন্ট, তাহলে ট্রাইসেপসের টান পড়বে, ট্রাইসেপসের সাথে লিগামেন্ট দিয়ে পাশের হাড় যুক্ত, তাহলে দেখো এ টান দিবে, এটার সাথে এখান দিয়ে একটা লিগামেন্ট আছে, তাহলে এখন এইটা টেনে চলে আসবে এদিকে, যেহেতু এটাতে টান পড়বে, লিগামেন্টে টান পড়বে, লিগামেন্টের সাথে সংযুক্ত রেডিও আলনা, এখন রেডিও আলনা আবার সোজা হয়ে যাবে। তাহলে এখানে এই জন্য বলা হয়েছে যে যেই পেশি টান দিয়ে বা সংকুচিত হয়ে হাতকে বাঁকা করছে, সেই পেশিটি পুনরায় আর নিজে ধাক্কা দিয়ে আর হাতকে সোজা করতে পারে না, বরং অন্য আরেকটি পেশি বিপরীত দিকে যেটি অবস্থিত, সে কি করে সংকুচিত বা টান দিয়ে ওই হাতকে আবার সোজা অবস্থায় ফেরত আনে। তাহলে এই কারণে বলা হয়েছে পেশিতে টান পড়ে তবে ধাক্কা দেয় না। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি যে বাইসেপস এবং ট্রাইসেপসের কাজ পরস্পর বিপরীতমুখী। কেন বিপরীতমুখী? বাইসেপস যখন সংকুচিত হয় তখন এই ট্রাইসেপস পেশি কিন্তু তখন একটু রিল্যাক্স অবস্থায় থাকে, আবার ট্রাইসেপস যখন সংকুচিত হয় তখন বাইসেপস আবার রিল্যাক্স অবস্থায় থাকে। তো এখন আমরা এর মধ্যে এখানে দুটো শব্দ লিখেছি, বইয়ের মধ্যে এরকম দুটো শব্দ লেখা আছে। বাইসেপস পেশি যেটা, সেটাকে বলা হয় ফ্লেক্সর পেশি, আর ট্রাইসেপস পেশিকে বলা হয় এক্সটেনসর পেশি। কী কারণে? ফ্লেক্সর পেশি কাকে বলে? যেই পেশিগুলো সংকুচিত হলে আমার বাহু বা হাঁটু যেই কথাই বলি না কেন, সেখানে একটি সন্ধিকোণ কমাতে সহায়তা করে। যেমন একটা সন্ধিকোণ মানে কি? জয়েন্টের কোণ। দেখো এটা হলো একটি হাড়, এটা আরেকটি হাড়, এখানে এই হাড়ের সাথে এই হাড়ের যেই, আমি যদি এইভাবে রাখি তাহলে এটা এখন 180 ডিগ্রিতে আছে। আমি এই পেশিটি সংকুচিত হইল বলছে এটা আস্তে আস্তে এদিকে চলে আসে, তাহলে জয়েন্ট এটার যে অ্যাঙ্গেল বা কোণ, জ্যামিতির যে কোণ, সেই কোণ কী হয়েছে 180 থেকে এখন আস্তে আস্তে কমে আসতেছে। তাহলে যেই পেশি সংকুচিত হওয়ার কারণে জয়েন্টের কোণটা কমে যায় সেটার নাম ফ্লেক্সর পেশি। তাহলে এই হিসাবে বাইসেপস হলো একটি ফ্লেক্সর পেশি। অপরদিকে যেই পেশি টান দিলে বা সংকুচিত হলে জয়েন্টের কোণটা বাড়বে। এবার দেখো পরের চিত্রে আছে এইভাবে, এই জয়েন্টটা কত? এই জয়েন্ট হতে পারে 45, 50 এরকম, কারণ এটা হলো 90, আর এইটা হলো এখন আমি 30, 40 হতে পারে। এখন এটা হলো কি পেশি? এটা হলো ট্রাইসেপস পেশি। এ যখন টান দিবে তখন আমরা বলছি এই টানের সাথে লিগামেন্ট হলো এখানে, এই লিগামেন্ট টান দিয়ে হাতের এখন সোজা করবে। তাহলে আমার হাতের জয়েন্ট ছিল 30, 40, এখন আবার আস্তে আস্তে চলে আসলো 180-তে। তাহলে জয়েন্টের কোণটাকে বাড়াবে, ছিল ছোট, জয়েন্টের কোণ বড় করছে। এই কারণে এই পেশিকে বলা হয় এক্সটেনসর পেশি। তাহলে আমি আবার সংজ্ঞা বলি, যেই পেশি সংকুচিত হলে বাহুর কোনো স্থানে সন্ধিকোণ কমে যায় সেটা ফ্লেক্সর, আর যেই পেশি সংকুচিত হলে ওই কমে যাওয়া যে সন্ধিকোণ সেটা আস্তে আস্তে বেড়ে যায় বা বাড়াতে সহায়তা করে, সেটাকে বলা হয় যে এক্সটেনসর পেশি। এই ছিল আমাদের পেশির বর্ণনা, আর পরবর্তী ক্লাসে আমরা পড়ব লিভার। সকলকে ধন্যবাদ।